রাত ৩টে, চারদিকে একদম জমাট বাঁধা অন্ধকার, গভীর ঘুম। আর ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। ঘরে তখন কোনো শব্দ নেই কিন্তু। একদমই তাই। জানলার বাইরে কোনো অদ্ভুত আলো নেই, কিন্তু অন্ধকারে চোখ খোলার পর শিরায় শিরায় একটা তীব্র শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল। যেন কেউ একজন তাকিয়ে আছে। হ্যাঁ, কেউ একজন একদৃষ্টে তাকিয়ে আছে, ঠিক ওই অন্ধকারের ভেতর থেকে। এই যে অন্ধকারে কোনো কারণ ছাড়া জেগে ওঠা এবং অদৃশ্য কারো নজরদারির শিকার হওয়ার অনুভূতি, এটা কিন্তু মানুষের স্নায়ুতন্ত্রের সবচেয়ে আদিম এবং গভীরতম ভয়ের একটা। ঠিক। আর আজ আমরা ঠিক এই অস্বস্তিকর, হাড় হিম করা ভয়ের জায়গাটি নিয়েই আমাদের সোর্সের গভীরে আলোচনা করতে যাচ্ছি। আমাদের আজকের মিশন কিন্তু শুধু একটা ভূতের গল্প পড়া নয়। না, মোটেও না। আমরা আজ বলতে গেলে একটা প্যানিক অ্যাটাককে রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে যাচ্ছি। আমাদের হাতে থাকা ছোট্ট একটি সোর্স মেটেরিয়াল, যার নাম রিফ্লেকশন অ্যাট 3 AM। হ্যাঁ, এই সোর্সটা বিশ্লেষণ করে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে একজন লেখক অত্যন্ত সুনিপুণভাবে মানুষের মনস্তত্ত্বকে কাজে লাগান। একদম। পদার্থবিজ্ঞানের নিয়ম আর অন্ধকারের আদিম ভয়কে কাজে লাগিয়ে আমাদের বাস্তবতার ধারণাকে পুরোপুরি ভেঙে দেন। সোর্সের শুরুতেই একটা অদ্ভুত সতর্কবাণী দেওয়া আছে। সতর্কবাণীটা হলো, রাত ৩টে আয়নাটা ঢেকে রাখা উচিত। বাপরে! ব্যাস, এই একটা মাত্র বাক্য, কিন্তু এই বাক্যটা আমাদের অবচেতন মনে এমন একটা বীজ বুনে দেয় যে আমরা যখন অন্ধকারে একা থাকি তখন চেনা ঘরটাকেও আর নিরাপদ মনে হয় না। কারণ এই সতর্কবাণীটা একটা সাইকোলজিক্যাল প্রাইমিং হিসাবে কাজ করে। প্রাইমিং হলো মস্তিষ্ককে আগে থেকেই কোনো একটি নির্দিষ্ট অনুভূতির জন্য প্রস্তুত করে তোলা। হ্যাঁ, ঠিক। আয়নাটা ঢেকে রাখা উচিত, এই কথাটা পড়ার সাথে সাথেই অবচেতন মনে একটা প্রশ্ন তৈরি হয়, আয়নার ভেতর থেকে এমন কি আসতে পারে যা থেকে বাঁচার জন্য তাকে ঢেকে রাখতে হবে। অথচ আয়না তো শুধু কাঁচ আর পারদের একটা প্রলেপ, তাই না? একদম। কিন্তু এই ছোট্ট প্রশ্নটাই আয়না নামক সাধারণ বস্তুটির ওপর একটা ভয়াবহ রহস্যময় আবরণ পরিয়ে দেয়। ভয়ের এই ব্যবচ্ছেদের একদম প্রথম ধাপে আমরা দেখি কথক ঠিক রাত ৩টে জেগে ওঠেন। তার ঘুম ভাঙার কিন্তু কোনো সুস্পষ্ট কারণ ছিল না। আর এই জায়গাটায় আমার কাছে সবচেয়ে বেশি অস্বস্তিকর লাগে। কেন বলুন তো? কোনো কারণ ছাড়া ঘুম ভেঙে যাওয়া আর চারপাশটা একেবারে স্বাভাবিক থাকা, অথচ মনের ভেতর একটা অ্যালার্ম বাজতে থাকা। এটা অনেকটা কম্পিউটারের অ্যান্টিভাইরাস ব্যাকগ্রাউন্ড স্ক্যানের মতো। চমৎকার একটা উদাহরণ, তাই না? স্ক্রিনে কোনো সমস্যা দেখা যাচ্ছে না, সব ফাইল ঠিক আছে, কিন্তু সিস্টেম বারবার নোটিফিকেশন দিচ্ছে যে ঘরের ভেতর একটা ম্যালওয়্যার বা ক্ষতিকর কিছু লুকিয়ে আছে। দৃশ্যমান কোনো বিপদ না থাকার পরও আমাদের মন কেন এই অদৃশ্য বিপদের সংকেত দেয়? এর উত্তর লুকিয়ে আছে আমাদের বিবর্তনের ইতিহাসে। লক্ষ লক্ষ বছর আগে আমাদের পূর্বপুরুষরা যখন গুহায় বা জঙ্গলে ঘুমাতো, তখন রাতের অন্ধকার ছিল শিকারীদের রাজত্ব। মানুষ যখন ঘুমায় তখন তো সে তার সবচেয়ে দুর্বল অবস্থায় থাকে। ঠিক বলেছেন। সেই অরক্ষিত অবস্থায় টিকে থাকার জন্য মানব মস্তিষ্ক এমনভাবে বিবর্তিত হয়েছে যে সে সব সময় তার চারপাশের পরিবেশ স্ক্যান করতে থাকে। দৃশ্যমান কোনো বিপদ না থাকলেও মস্তিষ্ক হয়তো বাতাসের তাপমাত্রার কোনো সূক্ষ্ম পতন টের পায়, বা হয়তো এমন কোনো কম্পাঙ্কের শব্দ যা আমাদের চেতন মন ধরতে পারে না। একদম তাই। মস্তিষ্কের যে অংশটি ভয় নিয়ন্ত্রণ করে, অ্যামিগডেলা, সে তখন ভিজুয়াল প্রমাণের অপেক্ষা না করেই শরীরে অ্যাড্রেনালিন ছেড়ে দেয়। আর ফলস্বরূপ ঘুমন্ত মানুষটি হঠাৎ জেগে ওঠে এবং তার মনে হয় কেউ একজন অন্ধকারে তার দিকে তাকিয়ে আছে। পরিচিত এবং নিরাপদ ঘরের ভেতরে নিরাপত্তাহীনতায় ভোগার এই আদিম ভয়টাই সোর্সের শুরুতে এত তীব্রভাবে ফুটে উঠেছে। তার আমাদের নিজেদের শোবার ঘর, যা আমাদের কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয়, সেটাই তখন একটা ফাঁদ হয়ে দাঁড়ায়। হ্যাঁ। সোর্সে কথক বলছেন যে তিনি চোখ খুলে চারপাশে তাকালেন এবং দেখলেন সব ঠিকই ছিল, কিন্তু আসল ভয়টা শুরু হয় ঠিক এরপর। তার চোখ গিয়ে আটকায় ঘরের কোনায় রাখা আয়নাটার দিকে। আর ঠিক তখনই বাস্তবতার সমস্ত নিয়ম যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। বাপরে! তিনি স্পষ্ট দেখেন তিনি যেভাবে বিছানায় শুয়ে আছেন, আয়নার ভেতরের প্রতিবিম্বটি ঠিক সেভাবে নেই।
উম, এই জায়গাটা সত্যি হাড় হিম করা। আমি বুঝতে পারি না, নিজের প্রতিবিম্বকে অন্যভাবে শুয়ে থাকতে দেখলে তো যে কেউ সাথে সাথে ঘর থেকে দৌড়ে দেবে। স্বাভাবিক, যে কেউ পালাবে। কিন্তু কথক সেটা না করে নিজেকে বোঝানোর চেষ্টা করছেন যে ঘুম ঘুম অবস্থায় ভুল দেখছি। এত বড় একটা অস্বাভাবিক ঘটনা চোখের সামনে ঘটার পরও মস্তিষ্ক কেন এমন অবাস্তব জিনিসের একটা যৌক্তিক ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করে? মনোবিজ্ঞানে একে বলে ডিনায়াল, মানে অস্বীকার করা। এটা মূলত আমাদের মস্তিষ্কের একটা ফায়ারওয়াল, যা মানুষকে পুরোপুরি পাগল হয়ে যাওয়া থেকে বাঁচায়। আচ্ছা। আয়না হচ্ছে আমাদের কাছে বাস্তবতার সবচেয়ে বড় গ্যারান্টি। পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী আয়না শুধু সেটাই দেখাবে যা তার সামনে আছে। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক নিয়ম। ঠিক, কিন্তু যখন সেই আয়না বাস্তবতার নিয়ম মানতে অস্বীকার করে, তখন এর মানে দাঁড়ায় মহাবিশ্বের মৌলিক নিয়মগুলো আর কাজ করছে না। মাধ্যাকর্ষণ শক্তি কাজ না করলে যেমন একটা শূন্যতা তৈরি হয়, আয়নার এই অবাধ্যতা মস্তিষ্কে ঠিক তেমন একটা প্রলয়ঙ্কারী শূন্যতার সৃষ্টি করে। তার মানে মস্তিষ্ক এক ধাক্কায় এই নতুন ভয়াবহ বাস্তবতাকে প্রসেস করতে পারে না? একদমই তাই। সে চরম আতঙ্ক বা ট্রমা থেকে নিজেকে রক্ষা করার জন্য একটা সহজ ব্যাখ্যা খোঁজে। সে নিজেকে বলে, আমি হয়তো স্বপ্ন দেখছি, বা আমার চোখে ঘুম। কথক তার পরিচিত বাস্তবতাকে যে কোনো মূল্যে আঁকড়ে ধরে রাখতে চাইছিলেন, কারণ এই সত্যটা মেনে নেওয়াটা তো মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। কিন্তু সেই পরিচিত বাস্তবতা তো বেশিক্ষণ স্থায়ী হলো না। না, হলো না। সোর্সে আমরা দেখি আয়নার ভেতরের সেই প্রতিবিম্বটি শুধু যে আলাদাভাবে শুয়েছিল তা নয়, ওটা মাথা একটু কাত করে আমার দিকেই তাকিয়েছিল। এই যে মাথা কাত করে তাকিয়ে থাকা, এটা কোনো সাধারণ প্রতিবিম্বের কাজ নয়। হ্যাঁ, একটা কৌতূহলী জীবন্ত সত্তা যেন তার শিকারকে পর্যবেক্ষণ করছে। এরপর কথক যখন নিজের চোখের ভুল ভাঙার জন্য ধীরে ধীরে বিছানায় উঠে বসলেন, তখন ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি। সোর্সে লেখা আছে, আমি ধীরে ধীরে উঠে বসলাম, কিন্তু আয়নার আমি উঠল না। ওটা এখনো শুয়ে আমার দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তটা সত্যি গায়ে কাটা দেওয়ার মতো, কারণ এখানে কথকের সেই ডিনায়াল বা অস্বীকার করার ফায়ারওয়ালটা পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেল। ঠিক এই বিন্দুতে এসে গল্পটির লজিক বা যুক্তিকে পুরোপুরি ধ্বংস করে দেয়। যখন কথক উঠে বসলেন কিন্তু আয়নার ভেতরের আমি উঠল না, তখন এটা গাণিতিকভাবে নিশ্চিত হয়ে গেল যে এটি কোনো মনের ভুল নয়। হ্যাঁ, এটা কোনো দৃষ্টিভ্রম নয়। এটি এমন এক মুহূর্ত যেখানে প্রতিবিম্ব তার নিজস্ব সত্তা বা স্বাধীনতা পেয়ে গেছে। আয়নার ওপারের দুনিয়াটা আর এপাশের দুনিয়ার অনুগত দাস নেই, সে এখন স্বাধীন। আর মানুষের মনের সবচেয়ে বড় ভীতিগুলোর মধ্যে একটি হলো অ্যানক্যানি ভ্যালি, মানে প্রায় মানবিক অবয়বের আতঙ্ক। একদম, যখন কোনো কিছু দেখতে হুবহু মানুষের মতো হয় কিন্তু তার আচরণে সামান্যতম অস্বাভাবিকতা থাকে, তখন আমাদের মস্তিষ্ক সেটাকে একটা মারাত্মক হুমকি হিসেবে চিহ্নিত করে। আয়নার ভেতরের ওই সত্তাটি দেখতে হুবহু কথকের মতো, কিন্তু তার ভেতরের উদ্দেশ্য সম্পূর্ণ অজানা এবং অশুভ। এটা নিজের সত্তাকে নিজের চোখের সামনে অচেনা এবং ভয়ঙ্কর হয়ে উঠতে দেখার মতো একটা ব্যাপার। এরপর গল্পের উৎকণ্ঠা এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে মানুষের সাধারণ যুক্তিবোধ কাজ করা বন্ধ করে দেয়। আমরা দেখি ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার বদলে কথক ধীরে ধীরে আয়নার দিকে এগোতে শুরু করেন। এক পা, দুই পা। হ্যাঁ, এখানে কিন্তু একটা অদ্ভুত স্ববিরোধিতা আছে। মানে মস্তিষ্ক যদি ক্রমাগত বিপদের সংকেত দেয়, তবে মানুষ কেন বিপদের দিকেই এগিয়ে যায়? একটা জ্বলন্ত আগুনের দিকে তো কেউ খালি পায়ে হেঁটে যায় না। এর গভীরে কাজ করে মরবিড কিউরিওসিটি আর স্নায়ুতন্ত্রের ফ্রিজ রেসপন্স। আমরা সাধারণত ফাইট অর ফ্লাইট, অর্থাৎ লড়াই করো অথবা পালাও, এই মানসিকতার অবস্থার কথা জানি। হ্যাঁ, এটাই তো ন্যাচারাল ইনস্টিংক্ট। কিন্তু যখন মানুষের সামনে এমন কোনো চরম অবাস্তব ঘটনা ঘটে যা তার এতদিনের অর্জিত সমস্ত জ্ঞানকে ভুল প্রমাণ করে দেয়, তখন মস্তিষ্ক অনেক সময় ফ্রিজ হয়ে যায় বা জমে যায়। তার মানে কথক এখানে চরম আতঙ্কে মোহগ্রস্ত বা হিপনোটাইজড হয়ে পড়েছেন। ঠিক, তিনি কিন্তু স্বেচ্ছায় এগোচ্ছেন না, বরং তার নিজের প্রতিবিম্বের সেই স্বাধীন সত্তাটি যেন তাকে একটা অদৃশ্য সুতোর টানে নিজের দিকে টেনে নিচ্ছে। বাপরে,
এই ধীর গতির এগিয়ে যাওয়াটাই একটা দম বন্ধ করা উৎকণ্ঠা তৈরি করে। মনে হয় যেন একটা ইঁদুর স্বেচ্ছায় সাপের মুখের দিকে এগিয়ে যাচ্ছে। আর ঠিক তখনই ক্লাইম্যাক্সটা আঘাত হানে। আয়নার ভেতরের প্রতিবিম্বটি ধীরে ধীরে হাসতে শুরু করে। সেই প্রতিবিম্ব হঠাৎ উঠে বসে এবং আয়নার ভেতর থেকে বাইরে আসার জন্য এগোতে থাকে। দৃশ্যটা এতটাই জীবন্ত যে চোখ বন্ধ করলেই যেন দেখতে পাওয়া যায়। চরম। এই বিপদের মুহূর্তে কথক মোহ থেকে বেরিয়ে আসেন আর দৌড়ে গিয়ে ঘরের লাইট জ্বালান। আর লাইট জ্বলার সাথে সাথেই সব স্বাভাবিক। আয়নাতে শুধু কথক নিজেই দাঁড়িয়ে আছেন, ঠিক যেভাবে তার থাকার কথা। এই যে ধীর গতির মোহগ্রস্ত পদচারণা আর হঠাৎ করে দৌড়ে গিয়ে লাইট জ্বালানোর গতির পার্থক্য, এটা একটা তীব্র ধাক্কা দেয়। লাইটের সুইচটা যেন এখানে রিয়ালিটি বা বাস্তবতার একটা রিসেট বাটন হিসেবে কাজ করলো। একদম। সুইচ টেপার সাথে সাথে যেন পৃথিবী আবার তার পুরনো নিয়মে ফিরে এলো। কিন্তু লাইট জ্বালালেই কি সব ঠিক হয়ে যায়? না, কারণ আলো আমাদের স্নায়ুতন্ত্রকে একটা মিথ্যে নিয়ন্ত্রণের অনুভূতি দেয় মাত্র। অন্ধকার আদিম ভয়ের জন্ম দেয়, কারণ অন্ধকারে আমাদের চারপাশের পরিবেশের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। আলো জ্বলার সাথে সাথে ভিজুয়াল কর্টেক্স যখন পরিচিত পরিবেশ দেখতে পায়, মস্তিষ্ক সাথে সাথে অ্যালার্ম বন্ধ করে দেয়। আলো জ্বলার পর সব স্বাভাবিক দেখে কথক ভেবেছিলেন সবই দুঃস্বপ্ন, কিন্তু আলো আসলে কোনো কিছু সমাধান করেনি। আলো এখানে একটি ফলস সেন্স অফ সিকিউরিটি বা মিথ্যে নিরাপত্তার অনুভূতি তৈরি করেছে মাত্র। দিনের আলো বা ঘরের কৃত্রিম আলো আমাদের বোঝায় যে আমরা নিরাপদ, কিন্তু অন্ধকারের বাসিন্দারা আলোর কারণে ধ্বংস হয়ে যায় না, তারা শুধু নিজেদের লুকিয়ে ফেলে। একদম ঠিক। এবং সেই লুকোনো সত্যটাই আমাদের সামনে একেবারে নগ্ন হয়ে ধরা পড়ে গল্পের শেষ অংশে। লাইট জ্বালানোর পর রাতটা হয়তো কোনো মতে কেটে যায়। কথক হয়তো নিজেকে বুঝিয়েছেন যে এটা একটা বাজে স্বপ্ন ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু আসল ভয়ঙ্কর সত্যটা তো অপেক্ষা করছিল সকালের আলোতে। হ্যাঁ, সোর্সের একদম শেষে আমরা দেখি সকালে উঠে কথক দেখেন আয়নার ওপর একটা হাতের ছাপ। মানুষের হাত থেকে আয়নার দাগ লাগতেই পারে, হয়তো কথক নিজেই আগের দিন আয়না পরিষ্কার করার সময় হাত দিয়েছিলেন। কিন্তু সবচেয়ে হাড় হিম করা বিষয় হলো সেই হাতের ছাপটি আয়নার বাইরের পৃষ্ঠে নয়, বরং ওটা ছিল ভেতর থেকে। বাপরে! এই একটা মাত্র শব্দবন্ধ ভেতর থেকে পুরো ঘটনাটির মোড় ঘুরিয়ে দেয়। আয়নার ভেতর থেকে হাতের ছাপ থাকার এই অকাট্য প্রমাণটি পদার্থবিজ্ঞানের সমস্ত নিয়মকে ভেঙে চুরমার করে দেয়। এটি গল্পের একেবারে শুরুতে দেওয়া সেই সতর্কবাণীর সাথে একটা গা ছমছমে যোগসূত্র তৈরি করে। সেই যে রাত ৩টে আয়নাটা ঢেকে রাখা উচিত। গল্পের শেষে এসে আমরা মর্মান্তিকভাবে বুঝতে পারি কেন এই সতর্কবাণীটি দেওয়া হয়েছিল। আয়না কোনো প্রতিবিম্ব দেখানোর কাঁচ নয়, এটি আসলে দুটি ভিন্ন জগতের মাঝখানের একটি জানালা। আর রাতের বেলা সেই জানালার ওপারের বাসিন্দারা এপারে আসার চেষ্টা করে। আয়নার ভেতরের হাতের ছাপে সত্যটাই প্রমাণ করে যে রাতের বেলা কথক যা দেখেছিলেন তা কোনো দুঃস্বপ্ন ছিল না। সত্যটি সত্যি কাঁচের দেয়াল ভেদ করে বাইরে আসার চেষ্টা করছিল। আলো জ্বালানোর কারণে সে হয়তো সাময়িকভাবে থমকে গিয়েছিল বা ওপারেই আটকা পড়েছিল, কিন্তু তার অস্তিত্ব একটুও মিথ্যে হয়ে যায়নি। তার মানে আলো আসলে কোনো রক্ষা কবচ নয়, এটা শুধু একটা সাময়িক পর্দা। এই পুরো সোর্স মেটেরিয়ালটা বিশ্লেষণ করার পর একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যায়, ভয় সবসময় কোনো রক্তমাংসের দানব বা অচেনা প্রেতাত্মার মাঝে লুকিয়ে থাকে না। সবচেয়ে নিখুঁত ভয় লুকিয়ে থাকে আমাদের অতি পরিচিত সবচেয়ে ভরসার জিনিসগুলোর মধ্যে। যখন নিজের প্রতিবিম্ব, যাকে আমরা নিজেদের অস্তিত্বের প্রমাণ বলে মনে করি, সেটাই আমাদের সাথে বেইমানি করে বসে, তখন সেই আতঙ্ক আমাদের মনের গভীরে স্থায়ীভাবে গেঁথে যায়। আয়নাটা তখন আর কোনো জড়বস্তু থাকে না, সেটা হয়ে দাঁড়ায় একটা জীবন্ত হুমকি। আর এই বাস্তবতাকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতাটাই এই ধরনের সাইকোলজিক্যাল হররের সবচেয়ে বড় শক্তি। এটি লজিক দিয়ে শুরু হয়, বিজ্ঞান দিয়ে আমাদের আশ্বস্ত করে, তারপর ধীরে ধীরে সেই লজিককে ধ্বংস করে এবং শেষে একটা এমন প্রমাণ রেখে যায়, সেই হাতের ছাপ, যা বিজ্ঞান বা যুক্তি দিয়ে কোনোভাবেই ব্যাখ্যা করা সম্ভব নয়। আর মানুষের মস্তিষ্ক ঠিক সেই জিনিসগুলোকেই সবচেয়ে বেশি ভয় পায়, যা সে বুঝতে পারে না বা যেগুলোর ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। সত্যি বলতে, এই বিশ্লেষণটা করার পর আমার নিজের ঘরের আয়নাগুলোর দিকে তাকাতেও এখন অন্যরকম লাগছে। আমরা দেখলাম কিভাবে পরিচিত এবং নিরাপদ একটি শোবার ঘর মুহূর্তের মধ্যে একটা চরম আতঙ্কের ফাঁদে পরিণত হলো।
কিভাবে নিজের প্রতিবিম্ব হয়ে উঠল এক স্বাধীন ভয়ঙ্কর সত্তা। আর কিভাবে সকালের আলো রাতের সেই ভয়াবহ বাস্তবতাকে মুছে দিতে পারল না। আমাদের আজকের এই সোর্সের গভীরে ডুব দেওয়ার পর একটি সতর্কবাণী সবচেয়ে বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে। কিছু কিছু জানালা কখনো খোলা উচিত নয়। আর কিছু কিছু আয়না রাতের অন্ধকারে ঢেকে রাখাই শ্রেয়। কারণ আমরা আসলেই জানি না, যখন আমরা ঘুমিয়ে থাকি তখন আয়নার ওপারের অন্ধকারে কে বা কি আমাদের দিকে তাকিয়ে থাকে, আর সুযোগ পেলেই সে আমাদের জায়গাটা দখল করার জন্য কতটা মরিয়া হয়ে ওঠে। একদমই তাই। আর ঠিক এই চিন্তাটাই আজকের আলোচনার সবচেয়ে ভয়ঙ্কর অংশ। কারণ যদি আয়নার ভেতরের সেই সত্তাটি ভেতর থেকে হাতের ছাপ রেখে যায় এবং সত্যিই সে বাইরে আসার চেষ্টা করে থাকে, তবে আজ রাতে যখন ঘরের আলো আবার নিভে যাবে, চারপাশ যখন আবার সেই নিখস কালো অন্ধকারে ডুবে যাবে, তখন কি ঘটবে? আয়নার কাঁচের ভেতরে সেই হাতের ছাপের মালিক কি আজও অপেক্ষা করে আছে ঠিক রাত ৩টে বাজার জন্য?